ওটা কি? ছাদের ওপর ওটা কি নড়ছে? মুকুল, ওটা কি লকাই কাকা? লকাই কাকা ছাদে কি করবে? লকাই তো নিচে। সুজন, ওটা সেই জিনিসটা যেটা আমাকে ডাকছিল। ওটা এখন বাংলোর ছাদে উঠে এসেছে। ও ভেতরে ঢোকার রাস্তা খুঁজছে। ছাদের ওপরের শব্দটা এবার ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে আসতে লাগলো। জানলার কাঁচের ওপারে একটা ছায়া নড়ছে। সুজন আর মুকুল নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল জানলার দিকে। শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে ডুয়ার্সের এই গভীর অরণ্যটা যেন একটা আদিম দানবের মতো ঘুমিয়ে আছে। চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবর্ষী শাল আর সেগুন গাছ। বিকেলের ম্লান আলোটুকু যখন বনের ঘন পাতায় ধাক্কা খেয়ে ফুরিয়ে এলো, তখনই জিপ গাড়িটা এসে থামল সেই পুরনো ফরেস্ট বাংলোটার সামনে। কাঠের দেওয়াল আর মরচে ধরা টিনের চালের এই বাংলোটা যেন কোনো এক অতৃপ্ত স্মৃতির পাহারাদার। মুকুল আর সুজন দুই বন্ধু। শহরের হাহাকার থেকে বাঁচতে ওরা চেয়েছিল কয়েকটা দিন একদম নির্জনে কাটাতে, কিন্তু ওরা জানতো না নির্জনতা যখন কথা বলে ওঠে তখন তার চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হয় না। আহা সুজন, জাস্ট ফিল কর হাওয়াটা। এটাকে বলে অক্সিজেন। সত্যি রে, কি আকর্ষণীয় সৌন্দর্য এই জায়গাটার। জায়গাটা সুন্দর ঠিকই, কিন্তু মুকুল, নেটওয়ার্কটা একদম চলে গেছে রে। ফোনের টাওয়ার একেবারে জিরো। কেমন একটা গা ছমছমে ভাবনা চারিদিকে। জঙ্গলটা যেন বড্ড বেশি চুপচাপ। আরে গাধা, জঙ্গল কি কলকাতার ধর্মতলা যে ট্রাফিক জ্যাম থাকবে? ওই তো বাংলোর কেয়ারটেকার লকাই কাকা আসছে। দেখ, লোকটা পুরো জঙ্গলের মতোই অ্যান্টিকেট লাগে। বাংলোর বারান্দায় একটা আবছা ছায়া এগিয়ে এলো। লকাই কাকা, বয়স 70 ছাড়িয়েছে। গায়ের চামড়া কুঁচকে যেন গাছের ছালের মতো হয়ে গেছে। ওর হাতে একটা পুরনো লণ্ঠন, যা থেকে বের হওয়া হলদে আলোটা লখাইয়ের মুখের বলিরেখাকে আরো গভীর করে তুলেছে। ঘর খোলা আছে বাবু, ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিন। জল খাবার টেবিলে দেওয়া আছে। তবে একটা কথা মনে রাখবেন, কি কথা লকাই কাকা? শহরের নিয়ম এখানে খাটবে না বাবু। এ জঙ্গল রাতের বেলা তার রূপ পাল্টায়। আমি যতদিন এখানে আছি কাউকে এই বনের নিয়ম ভাঙতে দেখিনি। তাই আপনাদেরও বলছি, রাত 12টার পর বাংলোর বারান্দার বাইরে এক পাও দেবেন না। বাইরে যাই শুনুন, যাই ঘটুক, দরজা খুলবেন না। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়মঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন গায়ে শিহরণ জাগানো একটি ভূতের গল্প, জঙ্গলের শেষ রাতে। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না একদমই, একটু সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে আমাদের আরও বেশি উৎসাহ জাগে। তাহলে শুরু হচ্ছে জঙ্গলের শেষ রাতে। কেন লকাই কাকা, বাঘ আসবে বুঝি? আমাদের কাছে তো লাইসেন্স রিভলভার নেই, তবে টর্চ আছে, তাতেই চলবে না? বাঘ মানুষকে মারে বাবু, কিন্তু জঙ্গল মানুষকে নিয়ে খেলে। এই জঙ্গল যখন কাউকে নিজের বলে মনে করে তখন তাকে নাম ধরে ডাকে। আর সেই ডাক শুনে একবার বাইরে পা দিলেই সব শেষ। মনে রাখবেন বাবু, রাত 12টা। মুকুল আর সুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল। লকায়ের সাবধান বাণীটা ওদের কাছে নেয়াতি গ্রামীণ সংস্কার ছাড়া আর কিছুই মনে হলো না। ওরা ব্যাগগুলো ঘরে রেখে বারান্দায় এসে বসল। মুকুল তার ব্যাগ থেকে বোতল আর গ্লাস বার করে সাজালো। রাত বাড়তে শুরু করেছে।
বনের অন্ধকার এখন নিশ্ছিদ্র কালো চাদরের মতো বাংলোটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। দেখলি তো সুজন, লোকাল লোকেদের কাজই হলো ভয় দেখানো। রাত 12টার পর নাকি বাইরে বেরোনো মানা। আরে আমি তো বেরোবই, দেখবো কি আমার নাম ধরে ডাকে। মুকুল, লকাই কাকার কথাটা একদম উড়িয়ে দিস না। দেখ, ঝিঁঝি পোকার ডাকগুলো হঠাৎ কেমন যান্ত্রিক লাগছে না? মনে হচ্ছে যেন কেউ আমাদের চারপাশে একটা শব্দ তৈরি করে রেখেছে। আর বাতাসটা দেখ, একদম দাঁড়িয়ে গেছে। তুই না সুজন বড্ড বেশি ভীতু। এই আমি বারান্দার সিঁড়ি দিয়ে নিচে নামছি, কি হবে? বড়জোর একটা মশা কামড়াবে। দেখ, ঘড়িতে এখন 11:52, আর 8 মিনিট পর 12টা বাজবে। এই দেখ, আমি নিচে যাচ্ছি। মুকুল, পাগল হয়েছিস? উপরে আয় বলছি, নিচে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মুকুল শুনল না। ও টলতে টলতে বাংলোর সীমানার সামনে থাকা সেই বড় ঝাউ গাছটার দিকে এগিয়ে গেল। সুজন বারান্দার রেলিংটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ঘড়ির কাঁটা 12টার দিকে এগোচ্ছে। ঠিক তখনই বনের গভীর থেকে একটা মিহি শব্দ ভেসে এলো। কোনো পশুর ডাক নয়, কোনো পাখির ডাক নয়, ওটা একটা মানুষের গলা। মুকুল, মুকুল, মুকুল। সুজন, তুই কি কিছু বললি? না, আমি তো মুখই খুলিনি। মুকুল, ওই শব্দটা জঙ্গল থেকে আসলো। তুই কি উপরে আসবি? আমার কিন্তু ভালো ঠেকছে না। মুকুল ঘাড় ঘুরিয়ে ঘন অন্ধকারের দিকে তাকালো। টর্চের আলোটা সামনের ঝোপের ওপর ফেলতেই দেখল ঝোপগুলো নড়ছে না, কিন্তু ডাকটা এবার অনেক কাছ থেকে এলো, একদম মুকুলের কানের কাছে। মুকুল, 12টা বেজে গেল তো। এবার আমার কাছে আয়, আয়। মুকুল যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে বাংলোর বারান্দা মাত্র 10 হাতের দূরত্ব, কিন্তু ওইটুকু পথ যেন এখন মাইলের পর মাইল লম্বা মনে হচ্ছে। কণ্ঠস্বরটা শোনার পর মুকুলের শরীরের রক্ত যেন হিম হয়ে গেছে। ও নড়তে পারছে না। ওর পা দুটো যেন মাটির গভীরে কেউ শিকল দিয়ে বেঁধে দিয়েছে। সুজন বারান্দার ওপর থেকে চিৎকার করছে, কিন্তু সেই চিৎকার মুকুলের কানে পৌঁছচ্ছে এক অদ্ভুত ধাতব শব্দের মতো। মুকুল, দাঁড়িয়ে আছিস কেন? দৌড় দে, উপরে আয়। কিরে, কথা বলছিস না কেন? সুজন, আমার আমার পা নড়ছে না রে। কেউ কেউ একজন আমাকে পেছন থেকে ধরে রেখেছে। সুজন, তুই টর্চটা মার, ঝোপের দিকে টর্চটা মার। সুজন হড়বড়িয়ে ওর কাছে থাকা হ্যালোজেন টর্চটা জ্বালিয়ে মুকুলের পায়ের কাছে ফেলল, কিন্তু সেখানে কেউ নেই, শুধু দীর্ঘ ঘাস আর মুকুলের ছায়া। অথচ মুকুল কাতরাচ্ছে, যেন অদৃশ্য কোনো হাত তাকে মাটির দিকে টেনে নামাচ্ছে। কেউ তো নেই ওখানে। মুকুল, নিজের ভয়কে জয় কর। ওটা তোর মনের ভুল। জোর করে পাটা তোল। মুকুল এবার সর্বশক্তি দিয়ে একটা ঝটকা মারল। মনে হলো অদৃশ্য বাঁধনটা এক মুহূর্তের জন্য আলগা হয়েছে। ও টলতে টলতে সিঁড়ির দিকে দৌড় দিল। সুজন বারান্দা থেকে তার হাত বাড়িয়ে ওকে টেনে ওপরে তুলল। দুজনেই হাঁপাতে হাঁপাতে বারান্দার মেঝেতে বসে পড়ল। তুই শুনলি ওটা? ওই আওয়াজটা একদম আমার কানের কাছে কেউ ফিসফিস করলো রে। ওটা বাতাসের শব্দ নয় সুজন, ওটা ডাকছিল, আমাকে ডাকছিল। আমি বলেছিলাম তোকে, এই জঙ্গল স্বাভাবিক নয়। চল ভেতরে চল, দরজাটা বন্ধ করতে হবে। লকাই কাকার কথাই ঠিক, 12টা বাজার পর
এই জঙ্গল জ্যান্ত হয়ে যায়। ওরা হড়বড় করে ঘরের ভেতরে ঢুকে ভারী কাঠের দরজাটা বন্ধ করে খিল তুলে দিল। ঘরের ভেতরের গুমোট গরমেও ওরা কাঁপছে। বাইরে এখন সেই অদ্ভুত নিস্তব্ধতাটা আবার ফিরে এসেছে, কিন্তু এবার সেই নিস্তব্ধতা আরো বেশি ভয়ঙ্কর। কারণ এখন ওরা জানে বাইরের অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে, যে ভেতরে আসার অপেক্ষায় আছে। সুজন, আমি ওটার মুখ দেখেছি। কি বলছিস? টর্চের আলোয় তো কিছুই দেখা গেল না। তুই তো বললি কেউ নেই। আমিও কাউকে দেখলাম না। টর্চের আলোয় নয় রে, যখন আমি দৌড় দিচ্ছিলাম তখন হঠাৎ বাতাসের একটা ঝাপটা এলো। সেই ঝাপটায় একটা পচা চামড়ার গন্ধ ছিল, আর ঠিক আমার ঘাড়ের পাশে আমি একজোড়া সাদা চোখ দেখলাম সুজন। কোনো মণি নেই, শুধু সাদা। ওটা মানুষের চোখ নয়, ওটা অন্য কিছুর চোখ। সুজন কোনো কথা বলতে পারল না। ও ঘরের এক কোণে রাখা খাটের ওপর গিয়ে বসল। হঠাৎ করেই বাংলোর টিনের চালের ওপর একটা শব্দ হলো। মনে হলো ওপর থেকে কেউ একজন লাফিয়ে পড়ল চালের ওপর। ওটা কি? ছাদের ওপর ওটা কি নড়ছে? মুকুল, ওটা কি লকাই কাকা? লকাই কাকা ছাদে কি করবে? লকাই তো নিচে। সুজন, ওটা সেই জিনিসটা যেটা আমাকে ডাকছিল। ওটা এখন বাংলোর ছাদে উঠে এসেছে। ও ভেতরে ঢোকার রাস্তা খুঁজছে। ছাদের ওপরের শব্দটা এবার ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে আসতে লাগলো। জানলার কাঁচের ওপারে একটা ছায়া নড়ছে। সুজন আর মুকুল নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল জানলার দিকে। ঠিক তখনই সেই হাড় হিম করা ডাকটা আবার ফিরে এলো। সুজন, মুকুল, দরজাটা তো ভেতর থেকে বন্ধ করেছিস। এবার জানলাটা কি করবি? ঘরের ভেতরের বাতাসের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেল। মুকুল আর সুজন একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে মেঝের ওপর বসে আছে। ওদের সামনে অন্ধকার জানলা, আর পেছনে নিরেট কাঠের দরজা। সেই অমানসিক কণ্ঠস্বরটা খাটটার ঠিক নিচ থেকে আসছে নাকি ওদের নিজেদের মাথার ভেতর থেকে, তা বোঝার মতো মানসিক অবস্থা আর কারণ নেই। সুজনের চোখের সামনে অন্ধকারটা যেন দানা বাঁধছে। মুকুল, টর্চটা জেলে খাটের নিচে মার। আমি আমি দেখতে পাচ্ছি না কিছু। আমার হাত পা জমে পাথর হয়ে যাচ্ছে রে। পারবো না, আমার হাত কাঁপছে সুজন। যদি সত্যি ওখানে কিছু থাকে, যদি দেখি লকাই কাকার বলা সেই অশরীরীটা আমাদের দিকে চেয়ে আছে। জানলার খিলটা কিভাবে যেন নিজে থেকেই খুলে গেল। বাইরের সেই কালো অন্ধকার এখন ঘরের ভেতরে পা রেখেছে। ঠিক সেই জানলার ফ্রেমের ওপরে কুয়াশার মাঝে একটা অবয়ব ফুটে উঠল। ওটা কি মানুষ, নাকি জঙ্গল থেকে উঠে আসা কোনো আদিম আতঙ্ক? শরীরটা লম্বা, লিকলিকে, গায়ের চামড়া ভিজে কাদার মতো কালচে। তার চেয়েও ভয়ঙ্কর হলো তার মুখটা। কোনো চোখ নেই, শুধু দুটো গভীর গর্ত, আর সেই গর্তের ভেতর থেকে নীলচে আগুনের মতো একটা লাভা বেরোচ্ছে। তার লম্বা লম্বা আঙুলগুলো জানলার পাল্লাটা ধরে আছে, আর নখগুলো কুচকুচে কালো। তোরা বড় বেশি কথা বলিস। জঙ্গল যাকে ডাকে তাকে একা হতে হয়। তোরা দুজন কেন? ওটা কি? মুকুল দেখ, ওটা মানুষ নয় রে। সরে যা, সরে যা, আমাদের কাছে আসিস না। লকাই কাকা, লকাই কাকা, বাঁচান আমাদের।
টর্চের আলোটা পড়তেই সেই অদ্ভুত সত্তাটি জানলার ওপার থেকে ছিটকে নিচে পড়ে গেল, কিন্তু ভয় কাটল না। পরক্ষণেই শোনা গেল বাংলোর মেঝের নিচে কাঠের পাটাতনের ভেতর দিয়ে কিছু একটা খুব দ্রুত গতিতে ছুটে আসছে, ঠিক যেন একটা ইঁদুর দেওয়ালের ভেতর দিয়ে দৌড়াচ্ছে, কিন্তু তার ওজন কয়েক গুণ বেশি। ওটা নিচে ঢুকে পড়েছে মুকুল, মেঝের তলা দিয়ে ও আমাদের পায়ের নিচে ঘুরছে। দেখ, কাঠের তক্তাগুলো নড়ছে। পালানো দরকার সুজন, এখানে থাকলে ও আমাদের ছিঁড়ে খাবে। ওই দেখ, কোণের দিকে তক্তাটা ফাঁক হয়ে যাচ্ছে, ও নিচ থেকে উঠে আসছে। ঘরের কোণের দিকের একটা পুরনো কাঠের তক্তা হঠাৎ মট করে ভেঙে গেল। সেই অন্ধকার গর্ত থেকে এক জোড়া লম্বা কালো আঙুল বেরিয়ে এলো। আঙুলগুলো মেঝের ওপর নখ গেঁথে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। সুজন আর মুকুল পিছাতে পিছাতে দরজার কাছে গেল। খিল খোলার সময় লোহা আর কাঠের ঘর্ষণে এক বিকট শব্দ হলো। দরজা খোল, বাইরে জঙ্গল থাকুক আর যাই থাকুক, এই ঘরের ভেতর আমরা মরবো না। লকাই কাকার খুবরির দিকে দৌড় দে। ওরা অন্ধের মতো বারান্দায় বেরিয়ে এলো, কিন্তু বারান্দায় পা রাখতেই ওরা স্তম্ভিত হয়ে গেল। সিঁড়ির একদম নিচে, যেখানে মুকুল কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল, সেখানে লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে লকাই কাকা। কিন্তু লকাই কাকার মুখটা এখন আর মানুষের মতো নেই। ওর সারা শরীর সেই লিকলিকে লম্বা সত্তাটার মতো কালো কাদা মাখানো। ওর চোখের সেই শূন্য দৃষ্টি এখন টকটকে লাল আভা। আমি বলেছিলাম না বাবু, রাত 12টার পর বাইরে পা দেবেন না। জঙ্গল যাকে চেনে না তাকে সে ক্ষমা করে না। এখন জঙ্গল আপনারে চিনে গেছে, আপনারা এখন এই বনেরই অংশ। বারান্দার ওপর দাঁড়িয়ে মুকুল আর সুজন, সামনে সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকা লকাই কাকা, নাকি লকায়ের ছদ্মবেশে থাকা অন্য কিছু। লকায়ের শরীরটা যেন ধীরে ধীরে লম্বা হচ্ছে, হাড়গুলো মরমর শব্দে ভাঙছে আর জুড়ছে। ওর চামড়া ফেটে ভেতর থেকে বেরিয়ে আসছে সেই কুচকুচে কালো কাদা মাখানো লোমশ শরীর। মুকুল আর পিছাতে পারল না, দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে ওর। লকাই কাকা, আপনি আপনি কি করছেন? আমাদের যেতে দিন, আমরা আর কোনোদিন এখানে আসবো না, প্লিজ। যাওয়া? জঙ্গল থেকে ফেরা যায় না রে বাবু। তোরা এই বনের নিয়ম ভেঙেছিস, তোদের রক্ত এখন এই মাটির তৃষ্ণা মেটাবে। শোন, জঙ্গল ডাকছে। হঠাৎ করেই লণ্ঠনটা লকায়ের হাত থেকে পড়ে গেল, কিন্তু আলোটা নিভল না, বরং সারা উঠোনে ছড়িয়ে পড়ল। সুজন দেখল উঠোনের ঘাসের তলা থেকে শত শত ফ্যাকাশে হাত বেরিয়ে আসছে। সেই হাতগুলো মুকুল আর সুজনের পা লক্ষ্য করে এগোচ্ছে। সুজন মরিয়া হয়ে মুকুলের হাত ধরল। মুকুল, গাড়ির চাবিটা তোর পকেটে, দৌড় দে, ওই হাতগুলোর ওপর দিয়েই দৌড় দে। জিপে উঠতে পারলেই আমরা বেঁচে যাব। ওরা সিঁড়ি দিয়ে এক লাফে নিচে নামলো, কিন্তু নিচে নামতেই সেই পচা মাংসের গন্ধে ওদের দম বন্ধ হয়ে আসার জোগাড়। লকাইরূপী সেই দানবটা এক লাফে ওদের সামনে এসে দাঁড়ালো। তার এক হাত দিয়ে সে মুকুলের গলা চেপে ধরল। সুজন, পালা, আমাকে ছেড়ে দে। না না, তোকে ছাড়বো না। সুজন জানত না মুকুলের ব্যাগে রিভলভার ছিল, কিন্তু বিপদের মুখে ওটা বেরিয়ে এলো।
ও কোনো কিছু না ভেবেই সেই দানবটার বুকে পরপর 3বার ট্রিগার টিপল। গুলিগুলো লাগার সাথে সাথে দানবটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু মুকুল নিথর হয়ে মাটিতে বসে রইল। সুজন ওকে টেনে হিঁচড়ে গাড়ির ভেতরে তুলল। ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার জন্য যখন ও চাবি ঘোরাচ্ছে, তখন বনের সেই হাজার হাজার হাত জিপটাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। চল চল, স্টার্ট হ, ভগবান আজ বাঁচিয়ে দাও। সুজন পাগলের মতো গাড়ি চালিয়ে মেন রোডে এসে পৌঁছালো। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। ও পেছনে ফিরে দেখল মুকুল পেছনের সিটে শুয়ে আছে। ওর ঘাড়ের ওপর 4টে কালো নখের গভীর ক্ষত। কিন্তু যখনই সুজন মেন রোডে উঠল, ও লক্ষ্য করল চারপাশটা কেমন নিঝুম, কোনো পাখি নেই, কোনো মানুষ নেই। সুজন গাড়ি থামালো। ও নামতে গিয়ে দেখল রাস্তার ধারের সাইনবোর্ডটায় বড় বড় লেখা, জঙ্গলের শেষ নেই। সুজনের বুকটা ধক করে উঠল। ও মুকুলের দিকে তাকালো। মুকুল ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু সেই চোখে কোনো মণি নেই, শুধু ধবধবে সাদা। তুই ভাবলি আমরা জঙ্গল থেকে বেরিয়ে গেছি? সুজন দেখল ওর নিজের হাত দুটো ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে, আর নখগুলো লম্বা হয়ে চিরে দিচ্ছে জিপের সিটটাকে। ও বুঝতে পারল জঙ্গল ওদের ছাড়েনি, জঙ্গল শুধু ওর সীমানাটা বাড়িয়ে নিয়েছে। পরদিন সকালে ড্যামডিম মোড়ের লোকেরা খবর পেল ফরেস্ট বাংলোর বারান্দায় 2টো পুরনো মদের গ্লাস আর একটা ভাঙা লণ্ঠন পড়ে আছে, কিন্তু কোনো জিপ গাড়ি বা কোনো মানুষের চিহ্ন সেখানে ছিল না। নমস্কার দাদারা, আমি রাজু আর ও আমার বন্ধু সুমিত। আমরা এই বাংলোতে কয়েকদিন থাকতে এসেছি। তা আপনাদের পরিচয়? আমার নাম সুজন বাবু, আর ও আমার বন্ধু মুকুল। আমরা এই বাড়ির দেখাশোনা করি। আপনারা ভেতরে যান বাবু। আর হ্যাঁ, রাত 12টার পর বাইরে বেরোবেন না বাবু। শুনলেন আজকের নিবেদন, জঙ্গলের শেষ রাতে। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা একদমই চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে।